আজরাইল কথাটা যদি তোমরা মনে রাখো, আজরাইল, আজরাইলকে মনে রাখলেই তুমি কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স চিনতে পারবা। ওকে, কিভাবে চলো দেখি। তো বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি খুবই ভালো আছো। আজকে তোমাদের যে টেন্সের ধারাবাহিক ক্লাস রয়েছে, এই ক্লাসের খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তোমরা কি জানো প্রেজেন্ট পারফেক্ট টেন্স তোমাদের জন্য কত গুরুত্বপূর্ণ? প্রেজেন্ট পারফেক্ট টেন্স জানলে তোমাদের ইংলিশের দক্ষতা আরো অনেক গুণ বেড়ে যেতে পারে। চলো কথা না বলিয়ে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্লাসটা করে ফেলি। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স আসলে কাকে বলে? এই মাত্র বা বর্তমানে কোনো কাজ শেষ হয়েছে, এই মাত্র শেষ হয়েছে কিংবা বর্তমানে শেষ হয়েছে, কিন্তু তার ফলাফলটা এখনো বিদ্যমান, এরূপ বোঝালে তাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলতে পারি। বুঝতে পারছো? তাহলে কোনো একটা কাজ একটু আগেই শেষ হয়েছে, কিন্তু তার ফলাফলটা এখনো বিদ্যমান। যেমন আমি ভাত খেয়েছি, আমি ভাতটা খেয়েছি, আমি কি এখন ভাত খাচ্ছি বলো তো? না। তাহলে আমি যদি এখনো ভাত খাচ্ছি না, ভাতটা খাওয়া শেষ করেছি রিসেন্টলি, সুতরাং এর ফলাফলটা এখন আমার কাছে আছে। এই ক্ষেত্রে আমরা এটাকে বলবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ওকে, বুঝতে পারছো? ক্লিয়ার? চলো, এটা বোঝার জন্য আমাদের বাংলায় কিছু শব্দের দেখে আমরা চিনতে পারি যে এটা আসলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স কিনা। বাংলা বাক্য শেষে মূলত ইয়াসি, স, সে, সেন, ইয়াসেন, ইয়াসিন এই বিষয়গুলো কিন্তু যুক্ত থাকলে এটাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলতে পারি। ওকে, তো চলো আমরা কিছু উদাহরণ দেখে আসি বাংলায়। বাস্তবতা লক্ষ্য করুন। বাস্তবতাটা কি? আমি সিনেমাটি দেখেছি, আমি পানি পান বা আমি পানি খেয়েছি। আমি সিনেমাটি দেখেছি, আমি পানি খেয়েছি। বলতো এখানে আমাদের ব্যাখ্যাটা কিভাবে দিচ্ছে জানো? যে প্রথম বাক্যে সিনেমা দেখা শেষ, কিন্তু সিনেমা দেখার যে অনুভূতি আমার ভেতরে বিদ্যমান থেকে গেছে। আবার এই যে পানি খাওয়া শেষ, কিন্তু পানি খাওয়ার পর আর কোনো তৃষ্ণা নেই, এই ধরনের যে অনুভূতিগুলো বিদ্যমান, এইটাকেই কিন্তু আমরা মূলত প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলতে পারি। ওকে, তাহলে আমরা কি জানলাম? কোন একটা কাজ শেষ হয়েছে কিন্তু তার অনুভূতি গুলো এখনো আমাদের মাঝে বিদ্যমান, এটাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলতে পারবো। ওকে, চলো ওয়ার্ড দেখে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স চিনে ফেলি। ওকে, তো ওয়ার্ড দেখে কিন্তু খুব সহজে প্রেজেন্ট পারফেক্ট টেন্স চিনতে পারি। আজরাইল কথাটা যদি তোমরা মনে রাখো, আজরাইল, আজরাইলকে মনে রাখলেই তুমি কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স চিনতে পারবা। ওকে, কিভাবে চলো দেখি। তো আজরাইলকে আমরা মনে রাখার কৌশল হিসেবে ব্যবহার করতে পারি। এ জে জে আর এ ওয়াই এল ই, আজরাইল। বুঝতে পারছো? দেখো, এ আজরাইলের প্রথম অ্যালফাবেটটা হচ্ছে এ। এতে আমরা বলতে পারি অলরেডি, যে আছে যেতে বলতে পারি জাস্ট কিংবা জাস্ট নাও, আর রিসেন্টলি এতে অলরেডি, ওয়াইথ ইয়েট, এলতে লেটলি, ইতে এইভার। তার মানে আজরাইল শব্দটা যদি তোমরা মনে রাখো, তাহলে কিন্তু তোমরা খুব সহজেই প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা চিনতে পারবা। ওকে, চলো আমরা আবার একটু পড়ে নিই। অলরেডি, জাস্ট, জাস্ট নাও, গেট, নেইভার, এইভার, লেটলি, রিসেন্টলি, সিন্স, ইয়ার, টিল নাও, ফর, সোফা। এই শব্দগুলো যদি তোমরা কোনো সেন্টেন্সের মাঝখানে দেখো, তাহলে সাথে সাথে বুঝে নিবা এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ওকে, ক্লিয়ার? বুঝতে পারছি? ওকে, তো এখান থেকে স্ট্রাকচারটা আমরা জানবো। প্রথম মূলত দুইটা স্ট্রাকচার জানবো। যে স্ট্রাকচারটা আমরা আগে থেকে জানি সেটা হচ্ছে সাবজেক্ট বসবে, তার সাথে অক্সিলারি ভার্ব হিসেবে হ্যাভ হ্যাজ ব্যবহার হবে এবং ভার্বের 3 নম্বর রূপ ব্যবহার হবে, মানে ভার্বের পাস্ট পার্টিসিপল, এবং তারপরে কিন্তু আদার্স ব্যবহার হবে। ওকে, তো দ্বিতীয় যে স্ট্রাকচারটা আমরা দেখব এটা হচ্ছে প্রথমে সাবজেক্ট বসবে, হ্যাভ হ্যাজ ও অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার হবে, কিন্তু তার সাথে বিন বসবে, তারপরে কিন্তু আদার্স বসবে। ওকে, তাহলে আমরা প্রথম উদাহরণটা দিই কিভাবে। আমি কাজ করেছি। তাহলে আমি কাজ করেছি, কি বুঝতে পারতেছো বলো তো? কাজটা আমি এখন কি করছি? না, আমি কিন্তু কাজ এখন করছি না। কাজটা একটু আগে শেষ হয়ে গেছে, কিন্তু তার ফলাফলটা এখনো আমার কাছে বিদ্যমান, তার অনুভূতিটা এখনো আমার কাছে বিদ্যমান। সো এটাকে আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলতে পারি। ওকে, তো দেখো
আমি কাজ করেছি, এটার জন্য আমরা কি লিখতে পারি? সাবজেক্ট হিসেবে কে ব্যবহার হয়েছে? আই। তার সাথে কি বসবে বলো? হ্যাভ না হ্যাজ? শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ ব্যবহার করতে হবে, অন্য সকল ক্ষেত্রে তোমাকে হ্যাভ ব্যবহার করতে হবে। মাইন্ড ইট, অবশ্যই এটা মনে রাখতে হবে তোমাকে। ক্লিয়ার? তাহলে আমি আই লিখলাম, তারপরে এখানে অবশ্যই হ্যাভ ব্যবহার করতে হবে, আই হ্যাভ। তাহলে কাজ করার ইংরেজি ডু। ডু, ডু এর পাস্ট পার্টিসিপল কি হবে বলো তো? ডু, ডিড, ডান। তাহলে আই হ্যাড ডান। কি করেছি? কাজটি। দ্য ওয়াক, আই হ্যাড ডান দ্য ওয়াক, আমি কাজটি করেছি। ওকে, সে রংপুরে গিয়েছে। দেখো কি হবে, একটু প্র্যাকটিস করো তোমরা। সে রংপুরে গিয়েছে, তাহলে সাবজেক্ট হিসেবে হি, এর সাথে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অবভিয়াসলি কি ব্যবহার হবে বলো তো? হ্যাজ। তাহলে হি হ্যাজ। গোর 3 নাম্বার ফর্ম, ভার্ব 3 কি হবে? গো অ্যান্ড গান। তাহলে হি হ্যাজ গান কোথায় যাচ্ছে? রংপুর গিয়েছে, তার মানে চো রংপুর, প্রিপজিশন হিসেবে কিন্তু টু ব্যবহার হচ্ছে, চো রংপুর। ওকে, তারা ক্রিকেট খেলছে। দে হ্যাভ প্লেড ক্রিকেট। দে হ্যাভ প্লেড ক্রিকেট, তারা ক্রিকেট খেলছে। ওকে, তাহলে উপরে এই 3টা উদাহরণই কিন্তু আমরা কি জানলাম বলো তো? উপরে 3টা উদাহরণই কিন্তু আমরা প্রথম নিয়মটা, যে স্ট্রাকচারটা আমি তোমাদেরকে দিয়েছিলাম, সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভার্ব 3 প্লাস এক্সটেনশন বা আদার্স, তো এই নিয়মে কিন্তু 3টা উদাহরণ তোমাদের দিলাম। এইবার বিন দিয়ে আমরা যেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করব, বিন, এটা কিভাবে করতে পারি বলো তো? যেমন দেখো, সে অনেক ধনী হয়েছে। কি হয়েছে? ধনী হয়েছে। তাহলে আমরা এইটার ক্ষেত্রে কিন্তু বিন ব্যবহার করতে পারি। দেখো, বিন ব্যবহার করার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবা, বিনের পরে যদি মেইন ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, তাহলে কিন্তু এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হওয়ার কথা। কিন্তু বিনের পরে কিন্তু এখানে মেইন ভার্বের সাথে আইএনজি যুক্ত নাই, তাহলে অবভিয়াসলি এটা ধরে নিবা এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ক্লিয়ার? তাহলে আমি ধনী হয়েছি বা সে অনেক ধনী হয়েছে, কি হবে বলতো? প্রথমেই সাবজেক্ট হি, হির পরে কি বসবে? হ্যাজ, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার সাথে অবভিয়াসলি বিন ব্যবহার করতে হচ্ছে। ভেরি রিচ, হি হ্যাজ বিন ভেরি রিচ, সে ধনী হয়েছে। আপনি বেশ সুন্দর হয়েছেন, তাহলে আপনি ইউ হ্যাভ বিন হ্যান্ডসাম, ইউ হ্যাড বিন হ্যান্ডসাম, আপনি বেশ কি হয়েছেন? সুন্দর হয়েছেন। চিঠিটা লেখা হয়েছে, তাহলে দ্য লেটার হ্যাজ বিন রিটেন, চিঠিটি কি হয়েছে? লেখা হয়েছে। দেখো, বিন ব্যবহার করছি, বিন ব্যবহার করার পরে মেইন ভার্বের কিন্তু সাথে আইএনজি যুক্ত হয়নি। যদি কখনো তোমরা এরকম দেখো বিন ব্যবহার করা হয়েছে কিন্তু তারপরে যে ভার্বটা মেইন ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়নি, তাহলে বুঝে নিবা এটা অবভিয়াসলি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ওকে, তাহলে খেয়াল করো, এই কথাটা কিন্তু এখানে বলে দেওয়া আছে যে অবশ্যই হ্যাভ হ্যাজের পরে বিন এবং ভার্বের সাথে আইএনজি থাকলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। যদি এই জিনিসটা না থাকে, ভার্বের সাথে যদি আইএনজি না থাকে, যদি বিন ব্যবহার করা হয়, তাহলে বুঝে নেবে এটা অবভিয়াসলি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো এখানে কিছু স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি, যেটা অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভ প্লাস ইন্টারোগেটিভ স্ট্রাকচারগুলো। এই স্ট্রাকচার তোমরা অনেক আগে থেকে পড়ে আসতেছো, তারপর একটু খেয়াল করো। প্রথমেই সাবজেক্ট, হ্যাভ, হ্যাজ, ভার্ব 3, আদার্স। যেমন আমরা স্বাধীনতা অর্জন করেছি, তাহলে উই হ্যাভ অ্যাচিভড, উই হ্যাভ অ্যাচিভড, অ্যাচিভ মানে অর্জন করা, তার সাথে ইডি কিন্তু যুক্ত করা লাগছে ভার্ব 3 করার জন্য। ইন্ডিপেন্ডেন্স, তাহলে আমরা কি অর্জন করেছি? স্বাধীনতাটা অর্জন করেছি। ওকে, তো নাবোধকের জন্য আমরা কি ব্যবহার করব? নেগেটিভ স্ট্রাকচারের জন্য হ্যাভ এবং হ্যাজের সাথে আমরা নট ব্যবহার করে দেবো, কিংবা লিখতে পারি হ্যাভেন্ট কিংবা হ্যাজেন্ট, আর সবকিছু কিন্তু সেম থাকবে। যেমন আমরা স্বাধীনতা অর্জন করিনি, তাহলে উই হ্যাভেন্ট অ্যাচিভড ইন্ডিপেন্ডেন্স, উই হ্যাভেন্ট অ্যাচিভড ইন্ডিপেন্ডেন্স। বুঝছি সবাই? ওকে, ইন্টারোগেটিভের ক্ষেত্রে কি করব বলতো? শুধু হ্যাভ হ্যাজটাকে সামনে দিতে হবে। তাহলে আমরা কি স্বাধীনতা অর্জন করেছি? আমরা কি স্বাধীনতা অর্জন করেছি? তাহলে হ্যাভটা কোথায় দেবো বলতো? সামনে। হ্যাভ উই অ্যাচিভড ইন্ডিপেন্ডেন্স, হ্যাভ উই অ্যাচিভড ইন্ডিপেন্ডেন্স, আমরা কি স্বাধীনতা অর্জন করেছি? নোট করে নিয়ে রাখতে পারো। ওকে, তারপরে দেখো নেগেটিভ থেকে ইন্টারোগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ যদি একটা সেন্টেন্সের মধ্যেই বিদ্যমান থাকে, যেমন আমরা কি স্বাধীনতা অর্জন করি নাই, দেখো এখানে কিন্তু নেগেটিভ স্ট্রাকচার এবং ইন্টারোগেটিভ স্ট্রাকচার কিন্তু একসাথে দেখা যাচ্ছে, কি দেওয়া আছে এবং কিন্তু নাও দেওয়া আছে। তাহলে বোঝো, তাহলে হ্যাভ, হ্যাভ আমি এটা দুইভাবে লিখতে পারি। যদি হ্যাভেন্ট সংক্ষিপ্ত রূপটা ব্যবহার করি, তাহলে সেটা হ্যাভেন্ট সামনে দিলেই হবে।
হ্যাভেন্ট উই অ্যাচিভ ইন্ডিপেন্ডেন্স, হ্যাভেন্ট উই অ্যাচিভ ইন্ডিপেন্ডেন্স, আমরা কি স্বাধীনতা লাভ করিনি বা অর্জন করিনি? বুঝতে পারছি কি? তো আমরা এখানে কিন্তু হ্যাভেন্ট, আর যদি আমরা হ্যাভটা শুধু বসাই, হ্যাভ উই নট দিতে হবে পরে, অবশ্যই কিন্তু বুঝতে পারছি এটা হ্যাভ উই নট। আর যদি সংক্ষিপ্ত রূপটা ব্যবহার করি তাহলে আমরা কি ব্যবহার করব, হ্যাভেন্ট কিংবা হ্যাজেন্টটা সরাসরি সামনে বসে দেব। ওকে, মনে রাখতে হবে তোমাদের যে বিষয়টা, যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে অবভিয়াসলি কি বসবে, হ্যাজ বসবে, আর অন্য সকল ক্ষেত্রে কিন্তু হ্যাভ ব্যবহার করা লাগবে, এই বিষয়টা তোমাদের এখানে বলে দেওয়া আছে। তারপরে দেখো, হ্যাভ হ্যাজের পর ভার্ব 3 থাকলে, হ্যাভ হ্যাজের পরে অক্সিলারি ভার্বের পরে যদি হ্যাভ ভার্ব 3 থাকে তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। আর যদি হ্যাভ হ্যাজের পরে আদার্স থাকলে, অর্থাৎ কোনো ভার্ব 3 না থাকলে, কোনো বাক্যে যদি তোমার হ্যাভ হ্যাজের পরে মূল ভার্বটা যদি মেইন ভার্ব যদি না থাকে, যেমন আই হ্যাভ এ ফেন, দেখো আই হ্যাভ আ ফেন, আমার একটি কি আছে, কলম আছে। তুমি বলো তো এখানে হ্যাভ এর পরে আর কি কোনো ভার্ব আছে, বলো তো, এ ফেন এটা একটা নাউন, কোনো ভার্ব আছে? নাই। তাহলে এই ক্ষেত্রে যদি শুধু ভার্বটা মেইন ভার্ব হিসেবে ব্যবহার হয়, অক্সিলারি ভার্বটা হ্যাভ হ্যাভ যদি মেইন ভার্ব হিসেবে ব্যবহার হয়, তাহলে এটাকে আমরা কোন টেন্স বলবো বলো তো? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলবো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলবো। ওকে, তাহলে হ্যাভ হ্যাজের পরে যদি ভার্ব 3 থাকে তাহলে অবভিয়াসলি সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এবং হ্যাভ হ্যাজ যদি কখনো মেইন ভার্ব হিসেবে ব্যবহার হয় তাহলে সেটাকে আমরা বলবো কি, বলো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ওকে, আর এরপর আমরা যেটা শিখবো এটা হচ্ছে অলরেডি এর ব্যবহার। অলরেডি, এটা একটু ভালো করে মনে রাখো, এই অলরেডির ব্যবহার কি রকম হতে পারে। অলরেডির যে স্ট্রাকচারটা এটা কেমন জানো? প্রথমেই সাবজেক্ট বসবে, হ্যাভ হ্যাজ বসবে, তারপর কিন্তু অলরেডি বসবে। তাহলে কি বললাম বলতো? সাবজেক্ট, হ্যাভ হ্যাজ, তারপরে অলরেডি। তার মানে এখান থেকে আমরা সিদ্ধ অ্যাফার্মেটিভ স্ট্রাকচারের ক্ষেত্রে অলওয়েজ মূল ভার্বের আগে বা পূর্বে অলরেডি কিন্তু বসাতে হবে। এটা মাথায় ভালো করে শুনে রাখো, বুঝতে পারছো? তাহলে দেখো তো এখানে কি বলছে, হ্যাঁ বোধক বাক্যে মূল ভার্বের আগে অলরেডি বসবে। যেমন দেখো, অলরেডি অর্থ কি? ইতোমধ্যেই, ইতোমধ্যেই। তা আমরা ইতোমধ্যে আমাদের রিপোর্ট লিখেছি, আমরা ইতিমধ্যে আমাদের কি লিখেছি, রিপোর্ট লিখেছি। তাহলে অলরেডি কোথায় বসার কথা? লেখা, লেখাটা হচ্ছে আমার ভার্ব, অবশ্যই ভার্বের আগে আমাদের কি বসাতে হবে? অলরেডি বসাতে হবে। তো প্রথমে সাবজেক্ট আমরা লিখতে পারি উই, উইয়ের সাথে কি বসবে বলো? হ্যাভ না হ্যাজ? হ্যাভ বসবে। তাহলে উই হ্যাভ, সাবজেক্টও বসাইলাম, এটার সাথে অক্সিলারি ভার্বও বসালাম, উই হ্যাভ। এরপর ভার্ব 3 বসার কথা, কিন্তু ইতোমধ্যেই যেহেতু অলরেডি শব্দটা আসতেছে, তাহলে আমরা অলরেডিটা কোথায় বসাবো? এই যে ভার্বের আগে। তাহলে ভার্বের আগে অলরেডি। তাহলে উই হ্যাভ অলরেডি রিটেন আওয়ার রিপোর্টস, রিটেন আওয়ার রিপোর্টস। তাহলে আমরা ইতিমধ্যেই আমাদের রিপোর্ট লিখেছি। ওকে, বুঝতে পারছো? তিনি ইতিমধ্যে কাজ শেষ করেছেন, তিনি ইতিমধ্যে কি শেষ করেছেন বলতো? কাজ শেষ করেছেন। তাহলে এটা কি হবে? ইতিমধ্যেই কাজ শেষ করেছেন। তাহলে কাজ শেষ করা, শেষ করা, কিছু করা, ডু, ডুর ভার্ব 3 ডান। ওকে, তাহলে আমরা তিনির পরিবর্তে আমরা কি লিখতে পারি? হি, হি। তাহলে হির সাথে কি ব্যবহার হয়? হ্যাজ। তাহলে হি হ্যাজ, এরপরে ডু বসার কথা ছিল, কিন্তু যেহেতু ইতোমধ্যেই লেখা আছে এর মধ্যে অলরেডিটা ব্যবহার করে দেব। তাহলে হি হ্যাজ অলরেডি ডান দ্য ওয়ার্ক, হি হ্যাজ অলরেডি ডান দ্য ওয়ার্ক। আশা করি তোমরা অলরেডি ব্যবহারটা অন্তত বুঝতে পারছো। তার মানে কোনো বাক্যে যদি অলরেডি ব্যবহার করতে হয় তাহলে এই অলরেডিটা অলওয়েজ সব সময়ের জন্য ভার্বের আগে বসবে, মেইন ভার্বের আগে বসবে, মেইন ভার্বের আগে বসবে। ক্লিয়ার? বুঝতে পারছি? ওকে, এইচ এর ব্যবহার কিভাবে কম করবো বলো তো? এটার একটা ব্যবহার আছে, দেখো। এখনোর ব্যবহারটা কিভাবে করব? সাবজেক্ট প্রথমে ব্যবহার করতে হবে, এটার সাথে হ্যাভ হ্যাজ নট, হ্যাভ নট কিংবা হ্যাজ নট, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপরে অবজেক্ট, তারপরে ইট। বুঝতে পারছো? তার মানে না বোধক বাক্যর শেষে ইট বসে। যে বাক্যটা অলওয়েজ নেগেটিভ হবে, যে বাক্যটা অলওয়েজ না বোধক হবে, এটার কিন্তু শেষে, বাক্যের শেষে কিন্তু ইট বসাতে হবে। বুঝতে পারছো? যেমন একটা উদাহরণ দিই, আমরা এখনো আমাদের প্রতিবেদন লিখিনি। এই যে লিখিনি বলছি, তার মানে এটা কি নেগেটিভ নাকি অ্যাফার্মেটিভ বলো তো? অবশ্যই নেগেটিভ, না ব্যবহার করছি আমরা। তাহলে এটার ক্ষেত্রে আমরা জানি এটা কোথায় ব্যবহার হবে? শেষে ব্যবহার হবে। তাহলে দেখো, আমরা উই এর সাথে কি বসবে? হ্যাভ। তাহলে উই হ্যাভ
উই হ্যাভ, আমরা এখনো আমাদের প্রতিবেদন লিখিনি, তাহলে উই হ্যাভ নট, এখানে কিন্তু নট ব্যবহার করা লাগবে। ওকে, এখানে প্রিন্টিং মিস্টেক। উই হ্যাভ নট, উই হ্যাভ নট, তাহলে দেখো হ্যাভ হ্যাজ এর পরে কি দিতে হবে? নট। তাহলে উই হ্যাভ নট রিটেন আওয়ার রিপোর্টস, উই হ্যাভ নট রিটেন আওয়ার রিপোর্টস ইয়েট, ইয়েট। বুঝতে পারছো? তাহলে দেখো উই হ্যাভ নট রিটেন আওয়ার রিপোর্টস ইয়েট, তাহলে ইয়েটটা কোথায় বসাবো? আমরা শেষে বসাবো। ওকে, ক্লিয়ার? তাহলে দেখো 2 নম্বর এটির ব্যবহারটা কি রকম? যদি ইনফিনিটিভ হয়, ভার্বের আগে যদি টু থাকে, তাহলে ইয়েটটা অবশ্যই এই টু এর আগে ব্যবহার করতে হবে। যেমন দেখো সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ইয়েট প্লাস হচ্ছে টু ভার্ব। ইয়েট যদি কখনো ভার্বের আগে ব্যবহার করা লাগে, তাহলে অবশ্যই এটা ইনফিনিটিভ হিসেবে ব্যবহার করতে হবে। ওকে, তার মানে ভার্বের পূর্বে কিন্তু টু বসাতে হবে। ক্লিয়ার? বুঝতে পারছি? আরেকটা উদাহরণ নেই, দেখো জন এখনো উপাদান শিখতে পারেনি, তাহলে জন হ্যাজ ইয়েট টু লার্ন, এই যে লার্ন মানে শেখা, দেখো টু লার্নের আগে কি বসাইছি? টু বসাইছি, তার আগে কিন্তু ইয়েটটা ব্যবহার, তাহলে জন হ্যাজ ইয়েট টু লার্ন দ্য ম্যাটেরিয়াল। ওকে, তাহলে হ্যাভ এর পরে ইয়েট বসাতে পারে, হ্যাভ এর পরে ইয়েট বসতে পারে, তবে ইয়েট এর পরে অবশ্যই টু প্লাস ভার্ব বা ইনফিনিটিভ ব্যবহার করতে হবে। যদি হ্যাভ এর পরে ইয়েট ব্যবহার করতে চাও, তাহলে অবশ্যই ভার্বের আগে কি দিতে হবে বলো? টু ব্যবহার করতে হবে। আশা করি এই ক্লাসটা তোমাদের খুবই উপকারে আসবে এবং আগামী ক্লাসের জন্য আমরা খুবই দ্রুত নিয়ে আসবো তোমাদের জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। আগামী ক্লাসের জন্য অবশ্যই প্রস্তুত থাকো।